ফাইনালি চলে আসছে ফাইনাল সেই ডেটটা, ডেডলাইন 1 মে। এই যে 30 এপ্রিল তারপরেই 1 মে, এর মধ্যে টি-20 বিশ্বকাপে অংশ নেবে যে 20টা দল, তাদের বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের স্কোয়াড আইসিসির কাছে পাঠাতে হবে। হ্যাঁ, সেটা পরিবর্তনের সুযোগ 25 মে পর্যন্ত থাকবে, কিন্তু 1 মের মধ্যে তো সেই স্কোয়াডটা পাঠাতে হবে। বাংলাদেশের কোন 15 জন বিশ্বকাপে যাচ্ছে সেটার একটা চিত্র আমরা পেয়েছি, সেটার একটা ছবি আমরা পেয়েছি, বেশ কিছুদিন ধরে সেটা আমরা আলাপ আলোচনা করছি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টা টি-20 ম্যাচের যে স্কোয়াড দেওয়া হয়েছে সেইখান থেকে কি ভিন্ন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে? শেষ মুহূর্তের দলটাকে কি শেষ কোনো চমক থাকবে কিনা? সম্ভাবনার জায়গা কিন্তু আছে। চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, আমি ভারতের সম্ভাব্য বিশ্বকাপ দল নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, তো মানে সবগুলো দেশের হচ্ছে, এর মধ্যে নিউজিল্যান্ড দিয়ে দিয়েছে, তারাই আসলে শুরু করছে। কি অসাধারণভাবে তারা এই বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করেছে। এর আগে দেখেছি যে তাদের পরিবারের লোকজন, মা, স্ত্রী, সন্তান কিংবা পরিবারের কাছের লোকজন হচ্ছে কি এক একজনের নাম বলছেন। এইবারও স্কোয়াড ঘোষণাতে তারা ওই রকমই হচ্ছে কি একটা দুর্দান্ত একটা চমক রেখেছে যে 2টা বাচ্চা ছেলে মিলে খুব মানে ভাবটাব নিয়ে আর কি তারা স্কোয়াডটা ঘোষণা করছে। সব বাংলাদেশের প্রেক্ষাপটে তার ওইভাবে আমরা ভাবতে পারি না, কিন্তু তারপরেও যে শেষ 15 জন হবে সেই 15 জনের জায়গাটাতে আমরা তো 15 জনই তো আসলে ঠিক করতে পারি না, এবং সেটা ঠিক করতে গিয়েই সবারই হচ্ছে গিয়ে একেবারে গলদগর্ম অবস্থা হয়ে যায়। এখন জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3টা টি-20 ম্যাচের জন্য আমাদের এর আগে হচ্ছে গিয়ে প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 জনের দল দেওয়া হয়েছিল। সেইখান থেকে হচ্ছে গিয়ে 15 জন নিয়ে জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3টা টি-20-র জন্য দল ঘোষণা করা হয়েছে, স্কোয়াড ঘোষণা করেছে। সেইখানটাতে আবার সাকিব আল হাসান নেই, মুস্তাফিজুর রহমান নেই, এবং ইনজুরির কারণে সৌম্য সরকার নেই। এখন আমরা যদি ধরে নেই যে এই 3 জন স্কোয়াডে থাকবেই, বিশ্বকাপ স্কোয়াডে থাকবে, তাহলে জিম্বাবুয়ের পক্ষে প্রথম 3টা টি-20-র জন্য যে স্কোয়াড সেইখান থেকে আসলে 12 জন থাকবে, ওইখান থেকে 3 জন বেসিক্যালি বাদ যাবে। মোটা দাগে হিসাবটা হচ্ছে কি এইরকম। চমকের জায়গাটা বা সুযোগটা আসলে আসছে কোত্থেকে, আলোচনার জায়গাটা আসছে কোত্থেকে? না, আমি যদি নাম ধরে ধরে বলি, আমি যদি মানে ওই যে ওইভাবে শুরু থেকে বলি ব্যাটসম্যান, বোলার, ওইভাবে যদি হিসাব করে বলি, তাহলে আমাদের জন্য বোঝার সুবিধাটা হবে। জিম্বাবুয়ে সিরিজের এই প্রথম 3টা টি-20 স্কোয়াডের 3টা ম্যাচের জন্য যে স্কোয়াডটা আমাদের ঘোষণা করছে সেইখান থেকে হয়তোবা আমরা একটা কি বলা চলে যে একটা ইঙ্গিত পাবো যে ওয়ার্ল্ড কাপের আমাদের স্কোয়াডটা কিরকম হতে পারে। এইখানটাতে হচ্ছে কি আমাদের 8 জন ব্যাটসম্যান, 3 জন স্পিনার এবং 4 জন পেস বোলার নিয়ে আমাদের এই স্কোয়াডটা সাজানো হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটাতে আমাদের সাকিব আল হাসান যখন ঢুকবেন তখন খুব সহজেই কিন্তু এই জায়গাটাতে আমরা আরো একজন ব্যাটসম্যান, বোলার 2 জনকেই আসলে পেয়ে যাচ্ছি। সো সেই জায়গাটাতে স্কোয়াডের কম্বিনেশনটা কি হবে, নির্বাচক এবং কোচ, ক্যাপ্টেন, তারা সবাই, এবং বোর্ড, আমাদের তো বোর্ডেরও আসলে অনেক সে থাকে দল নির্বাচনের ক্ষেত্রে। সো সবাই মিলে আসলে কোন স্কোয়াডটা করবেন, আমি যদি নাম ধরে ধরে বলি, ওপেনিং এর হচ্ছে গিয়ে 3 জন ওপেনার বাংলাদেশ নিয়ে যাবে। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে 2 জন ওপেনার নিয়ে গিয়ে যে ভরাডুবিটা হয়েছে, লিটন এবং তানজিদ হাসান তামিম, এই ভুলটা এই নতুন নির্বাচক প্যানেল করবে না, করতে চাইছে না। সো এখানে 3 জন ওপেনার যাবেই। এখানে হচ্ছে গিয়ে লিটন দাস, ফিট যদি থাকেন সৌম্য সরকার, এবং হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিম, এই 3 জন যাবেনি। তারপরে যদি আপনি ব্যাটসম্যান ধরেন, এই 3-এর পরে হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক। এখন 3-এর সঙ্গে এই 5 যোগ হয়ে গেল 8 জন। এই 8 জন ব্যাটসম্যান নিয়ে কি আমরা যাব? এই 8 জন কিন্তু নিশ্চিত যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেনই। মানে অন্তত পক্ষে 1 মে আমাদের যে স্কোয়াডটা থাকবে, যে স্কোয়াডটা ঘোষণা করা হবে, যে স্কোয়াডটা আইসিসির কাছে পাঠানো হবে, ঘোষণা করা হোক বা না হোক, আইসিসির কাছে যে পাঠানো হবে, সেই স্কোয়াডটাতে অন্তত পক্ষে এই 8 জন শিওরলি থাকছেন। তারপরে গিয়ে সেটা চেঞ্জ হতে পারে, জিম্বাবুয়েকে সিরিজের পারফরমেন্সের ভিত্তিতে তো চেঞ্জ হতে পারে, সেটা আমি অনেকবার অনেক ভিডিওতেই বলেছি যে এই স্কোয়াডই চূড়ান্ত না। কিন্তু এই 8 জন 1 মে আইসিসির কাছে পাঠানো যে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড, সেই 8 জন ব্যাটসম্যান এই জায়গাটাতে থাকবেন। এখন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে কি আমরা 9 নাম্বার ব্যাটসম্যান নিয়ে যাব কিনা, এই জায়গাটাতে সুযোগ কার? এই জায়গাটাতে সুযোগ, আপনি যদি জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডটা দেখেন, সেখানটাতে হচ্ছে গিয়ে 2 জনের সুযোগ রয়েছে। একজন হচ্ছে গিয়ে পারভেজ হোসেন ইমন, আরেকজন হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আমার কাছে পারভেজ হোসেন ইমনের জায়গাটাকে মনে হয় না যে ইমনকেও নিয়ে যাওয়া হবে। যদি ইমনকে নিয়ে যাওয়া হয় তখন এইটা হয়তোবা ধরেন সৌম্য ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে পারলেন না, সেই জায়গায় নিয়ে যাওয়া হতে পারে। অথবা ধরেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে ইমন খুব ভালো পারফর্ম করলেন, তানজিদ তামিম ভালো খুব খারাপ পারফর্ম করলেন, সেক্ষেত্রে ইমনকে নিয়ে যাবে। কিন্তু 4th ওপেনার হিসেবে ইমনকে নিয়ে যাওয়া হবে, নো ওয়ে, আমার কাছে সেটা আবার মনে হয় না। সো ব্যাটসম্যান একজন বাড়ালে এই জায়গায় বাড়ানোর সুযোগ রয়েছে শুধুমাত্র আফিফ হোসেন ধ্রুবর। কোনো ব্যাটিং অলরাউন্ডার না, ওই যে আফিফ যে অফ স্পিন বোলিং করতে পারেন, এগুলো কোনো বিবেচনার মধ্যে না। আফিফকে নিয়ে যাওয়া হলে পিওর একজন ব্যাটসম্যান হিসাবেই নিয়ে যাওয়া হবে। এখন আফিফকে কি আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিয়ে যাবেন? আফিফকে কি আসলে চান্ডিকা হাতুরে সিং নিয়ে যাবেন? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক।
আফিফের সঙ্গে হাথুরু সিং এর সম্পর্কটা ঠিক সহজ না, ঠিক স্বাভাবিক না। আমরা জানি যে গত বছর ওই যে মাঠে আফিফ তার ব্যাটিং পজিশন নিয়ে হাথুরু সিং এর সঙ্গে কথাবার্তা বলেছিলেন, যেটা হাথুরু খুব ভালোভাবে নেননি, এইটা তার ক্যারেক্টারের মধ্যে খুব প্রবলভাবে রয়েছে। আফিফও যখন সুযোগ পেয়েছেন সেটা নিজেকে প্রমাণ করতে পারেননি, লাস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ইনফ্যাক্ট আপনি যদি এবারে প্রিমিয়ার লিগে ধরেন, আবনির হয়ে তিনি খেলছেন, হ্যাঁ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, আবনির আসলে ব্যাটিং লাইন আপটা এত ভালো, কিন্তু তারপরেও যদি আপনি দেখেন যে সর্বশেষ যে 7টা ম্যাচ আবনি খেলেছে ঢাকা প্রিমিয়ার লিগে, আমি দেখছিলাম সেই 7টা ম্যাচের মধ্যে আফিফ 3টা ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাননি। বাকি যে 4টা ম্যাচে ব্যাটিং এর সুযোগ পেয়েছেন সেখানে একটাতে 39 নট আউট ছিলেন, বাকি 3 ম্যাচে তিনি আউট হয়েছেন 0 রানে, 7 রানে, আরেকটা মনে 2 রান না 4 রান, মানে 10-এর মধ্যে বাকি 3টা ইনিংস আউট হয়েছেন। সো তিনি যে খুব ভালো ফর্মে আছেন বিষয়টা হচ্ছে গিয়ে তাও নয়। সো এই আফিফকে কি নিয়ে যাওয়া হবে কিনা, আর সেটা যদি না হয় বা সেটা যদি হয়ও, আলোচনা যে জায়গায় সেটা হচ্ছে কি যে আমরা ওই জায়গাটাতে আমাদের স্পিনার মানে এই 8জন ব্যাটসম্যানের সঙ্গে আমাদের স্পিনার তো শেখ মাহিদি হাসান যাচ্ছেনই, আমাদের স্পিনার হচ্ছে গিয়ে রিশাদ হোসেন যাচ্ছেনই, সেটা তার স্পিনার পরিচয় মানে যতটা আছে ঠিক ততটাই তার ব্যাটসম্যানের যে ব্যাপারটা সেইটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। থার্ড স্পিনার হিসেবে বা ফোর্থ স্পিনার হিসেবে সাকিব তো আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনার ফোর্থ স্পিনার হিসেবে কি আমরা এই জায়গাটাতে তানভীরকে নিব কিনা। তানভীরও কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 3টা টি20 স্কোয়াডে রয়েছেন। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং পারফর্ম করলে যে কারো একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে কিন্তু তার দলের দরজাটা খুলে যেতে পারে, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের দরজাটা খুলে যেতে পারে। এখন তানভীরকে যদি নেওয়া হয় তাহলে বাংলাদেশ স্পেশালিস্ট 4জন স্পিনার নিয়ে যাবে, সেক্ষেত্রে কি বাংলাদেশ স্পেশালিস্ট পেস বোলার 4জন মাত্র নিয়ে যাবে, মানে 4জন স্পিনার 4জন পেসার? আই ডোন্ট থিঙ্ক সো, আমার সেটা মনে হয় না। কেন মনে হয় না? আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে হচ্ছে তার আগে যুক্তরাষ্ট্রে যাবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের আমাদের একটা সিরিজ রয়েছে 21, 23, 25 তারিখে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো ইন্ডিয়ার বিপক্ষে, এটা আনঅফিসিয়ালি মোটামুটি কনফার্ম হচ্ছে, আরো একটা প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে পারি। তারপরে গিয়ে আমাদের মূল ওয়ার্ল্ড কাপের ম্যাচ হচ্ছে গিয়ে গ্রুপ পর্বের কথা যদি আমরা ধরি, সেটা হচ্ছে গিয়ে 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ। সো আমরা যখন 15-16 তারিখের দিকে দেশ ছাড়বো, তারপরে 1 মাসের একটা ট্যুর, যেই ট্যুরে অনেক ট্রাভেল রয়েছে, যুক্তরাষ্ট্রে খেলা হবে, সেখানে খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে, এবং ওইখানটাতে আমরা মাত্র 4জন পেস বোলার নিয়ে যাব, আমার কাছে সেটা মনে হয় না। 4জন পেস বোলার 4জন স্পিনার নিয়ে যাব, সেটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে 5জন পেস বোলারই নিয়ে যাবে, এবং 4জন পেস বোলার নিয়ে যাওয়ার কথাও যদি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, এই 3টা নাম একেবারে ফিক্সড। যদি 4জন পেস বোলার নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব, এই 2জনের একজন যাবেন। আর 2জনের একজন যদি যান, এই 2জনের জন্য নিউজিল্যান্ড সিরিজটা অগ্নি পরীক্ষা। 2জনের জন্য অগ্নি পরীক্ষা কেন? ধরেন তানজিম সাকিবের কিন্তু তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে ভালো পারফরমেন্সগুলো তার কিন্তু ওয়ানডে ফরম্যাটে, টি20 ফরম্যাটে না। টি20 ফরম্যাটে তিনি 2টো মাত্র ম্যাচ খেলেছেন, সেখানে তার এমন কোনো পারফরমেন্স নেই, কিন্তু ওয়ানডেতে তার বেশ কিছু ভালো পারফরমেন্স রয়েছে। আর সাইফুদ্দিন তো প্রায় 18 মাস পর, 1.5 বছর পর ন্যাশনাল টিমে ফিরেছেন। সো এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের পেসের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেটাও দেখার বিষয় রয়েছে। এটা আমরা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখতে পাবো। এখন এই 2জনের জন্যই ডেফিনেটলি 2জনের একজন তো যাবেনি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন সেজন্য 2জনের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা, সেটা তাদের জন্য অগ্নি পরীক্ষা। 2জনের যদি একজন যান সেক্ষেত্রে আরেকটা স্পট খালি হয়ে যেতে পারে হচ্ছে গিয়ে তানভীরের জন্য, অথবা খালি হয়ে যেতে পারে আফিফের জন্য। এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাওয়া অথবা এক্সট্রা একজন স্পিনার নিয়ে যাওয়া। প্রথমত আমি বলছি যে আমার কাছে মনে হয় যে 5জন পেস বোলার নিয়েই বাংলাদেশ যাবে। 1 মাসের একটা দীর্ঘ সফর, এত ম্যাচ রয়েছে, এত ট্রাভেল রয়েছে, সেইখানে বাংলাদেশ মাত্র 4জন পেস বোলার নিয়ে যাবে, এবং খেলাটা হচ্ছে কি ভাই ওয়েস্ট ইন্ডিজে, আমেরিকাতে, এটা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে না, শ্রীলঙ্কাতে হচ্ছে না, পাকিস্তানে হচ্ছে না, দুবাইতে হচ্ছে না, যে বাংলাদেশ থেকে রিপ্লেসমেন্ট যে খুব সহজেই সেটার সঙ্গে মানে টিমের সঙ্গে হচ্ছে গিয়ে মানিয়ে নেবেন, বিষয়টা তা না, অনেক দূরের পথ। সেই কারণে আমার কাছে মনে হয় এক্সট্রা একজন পেস বোলার নিয়ে যাবে, সেটা আমাদের একাদশ সাজানোর সময় যতই এটা আমরা স্পিনের দিকে আমরা ঝুঁকে থাকি না কেন, এক্সট্রা পেসার নিয়ে যাবে। আমি মনে করি যে যেই 5জন পেস বোলারের কথা বললাম আমি, সেই 5জন পেস বোলারই যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি এখন নিউজিল্যান্ড সিরিজ, বারবার নিউজিল্যান্ড বলছি, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টা টি20 সিরিজের যদি আমাদের স্কোয়াডটা দেখেন, সেখানে আমাদের 8জন ব্যাটসম্যান রয়েছেন, 3জন স্পিনার রয়েছেন, 8+3 11, এবং 4জন পেস বোলার রয়েছেন 15। আমি যে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটার আমার মনে হচ্ছে যে 1 মে আইসিসির কাছে পাঠানো হবে, সেইখানেও কিন্তু এই সেম কম্বিনেশনটা আমি দেখতে পাচ্ছি। 8+3+4 জায়গায় আসলে 5, 4 জায়গায় 5 কেন, 8+3 ওই জায়গাটাতে 8জন ব্যাটসম্যান, 3জন স্পিনার জায়গায় হচ্ছে গিয়ে শেখ মাহিদি, রিশাদ এবং সাকিব 3,
এই 8-3 11 হলো না, 8-3 আসলে বেসিক্যালি 10 হলো, কারণ সাকিব তো হচ্ছে কি ব্যাটসম্যানদের তালিকা রয়েছে, সঙ্গে 5 জন পেস বোলার। সো শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় এখানে আফিফের নাম আলোচনায় আসলে যতই বা এখানটায় আলোচনা হোক না কেন, বরং যদি এখানে শামীম পাটোয়ারি থাকতেন তাহলে আমার কাছে মনে হতো যে তার চান্সটা আর একটু বেশি। শামীম পাটোয়ারিকে কোচ চান্ডিকা আতুরে সিং এ পছন্দ করেন, তিনি যেহেতু কোনো ইকুয়েশনের মধ্যেই নাই সেক্ষেত্রে, এবং আফিফকে পছন্দ করেন না যতটা আমরা আসলে দেখতে পাই বাইরে থেকে। তো সব মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপে অল অফ এ সাডেন আফিফকে নিয়ে যাওয়া হবে, বা সিলেকশন প্যানেল আফিফকে দিবে যে না ঠিক আছে, বা ক্যাপ্টেন ওইভাবে বলবে যে না আফিফকে নিয়ে যাও, ওইটা আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না যে বাংলাদেশ এখানে ফোর্থ স্পিনার সাকিব, শেখ মাহেদী, রিশাদের পাশাপাশি ফোর্থ স্পিনার হিসেবে এই জায়গাটাতে তানভীরকে নিয়ে যাবে, সেটাও আমি দেখতে পাচ্ছি না। সেটা যদি হয় তাহলে 4 জন পেসার 4 জন স্পিনার ঠিক এইভাবে আসলে এক মাসের একটা ট্যুরে যাবে বলে আমার কাছে মনে হয় না। সো আমি এই সিরিজের কম্বিনেশনটাই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ কম্বিনেশনও 8 জন ব্যাটসম্যান, 3 জন স্পিনার সাকিব সহ এবং 5 জন পেস বোলার, এইটাই ফাইনালি থাকবে বলে আমার কাছে মনে হয়। যে লিটন, সৌম্য, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক ব্যাটসম্যান, তারপরে হচ্ছে গিয়ে আপনার স্পিনার সাকিবের সঙ্গে শেখ মাহেদী হাসান, রিশাদ, সঙ্গে হচ্ছে গিয়ে 5 জন পেস বোলার, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তানজিম সাকিব এবং হচ্ছে গিয়ে সাইফুদ্দিন। আমার কাছে মনে হয় 1 মে যেই বিশ্বকাপ স্কোয়াডটা পাঠানো হবে আইসিসির কাছে, সেইখানে এই 15 জনই থাকবে। তবে ফাইনালে গিয়ে এই 15 জনেই আমাদের বিশ্বকাপ স্কোয়াড হবে কিনা সেটা আসলে হবে না। সেটাই যে এই জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সে অদল বদল, মানে কেউ খুব ভালো করা কেউ খারাপ করা, সেখানে তো চেঞ্জ হবেই। তবে ওয়ার্ল্ড কাপে এখন আইসিসির কাছে যে স্কোয়াডটা পাঠানো হবে অফিসিয়াল, তাতে আমি এই 15 জনকে দেখছি, এবং আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, সিলেকশন প্যানেল, তাদের যে ভাবনা, সেই ভাবনা রিফ্লেকশন নিউজিল্যান্ডে, আবারও নিউজিল্যান্ড বললাম, জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3টা টি-20 ম্যাচের স্কোয়াডে যেভাবে দেখা গেছে, ঠিক এরকম ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাও এই কম্বিনেশনে হবে বলেই আমার কাছে মনে হয়। আপনিও কি মনে করছেন কিনা যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা শেষ পর্যন্ত এই 15 জন দিয়েই হবে? আপনার মতামতটা জানাবেন নাকি?